বাসর রাতে তুমি বেলুন দিয়ে কি করবে? এটা দিয়ে করলে কোনো প্রমাণ থাকবে না। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। বাবু, আমার না ভয় করছে। ব্যথা লাগবে না তো? আমাকে জড়িয়ে ধরলে তুমি সব ব্যথা ভুলে যাবে। আমার বড় আপু বলেছে অনেক কষ্ট হয়। আহা, এত চিন্তা কিসের? দেখবি সব ঠিক হয়ে যাবে। এটা বলে সোহান চারুর দিকে এগিয়ে গেল। চারুর লাল বেনারসি শাড়িটা খুলে ফেলল। চারুকে দেওয়ালের সাথে চেপে ধরে কোমরে হাত দিয়ে চাপ দিতেই চারুর চোখ বুজে নিল। চারুকে কাছে টেনে বুকের সাথে বুক লাগিয়ে চারুর নাকের সাথে নাক লাগিয়ে দিল। চারু কিছুটা আঁতকে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সোহান চারুর হালকা লিপস্টিকওয়ালা ঠোঁটটা আলতো করে তার ঠোঁট দিয়ে চেপে ধরে নাড়তে লাগলো। সোহান চারুকে উঁচু করে নিয়ে হোটেলের বেডে ফেলে দিল। বেডে উঠে সে চারুর কোমরে চুমু দিতেই চারু সোহানকে তার বুকে জড়িয়ে ধরল। সোহান মুখ তুলে চারুর ঠোঁটে আবার ঠোঁট লাগিয়ে দিল। চারুকে শক্ত করে ধরতেই চারু কিছুটা ভয় পেয়ে গেল। সোহান একটা কম্বল দিয়ে তাদেরকে ঢেকে নিয়ে চারুর উপর শারীরিক অত্যাচার শুরু করে দেয়। চারুকে তার বোন বলেছিল বাসরটাতে হাজার কষ্ট হলেও একদম কাঁদবি না। তাই চারু সোহানকে শক্ত করে ধরে চোখের পানি ফেলছিল, কিন্তু সেদিকে সোহানের কোনো খেয়াল ছিল না। কিছুক্ষণ পর সোহান দুর্বল হয়ে চারুর বুকে নুইয়ে পড়ে। চারুকে একটা চুমু দিয়ে দেখে চারুর চোখে পানি, যেটা সোহান একদম সহ্য করতে পারে না। এই, তুমি কাঁদছো কেন? কই না তো, এমনিতেই চোখে জল এসেছে। সোহান বিছানা থেকে চারুকে তুলে নিজের হাতের শাড়িটা পরিয়ে দিল। চারুকে এভাবে প্রথম কেউ টাচ করাতে চারু কিছুটা লজ্জা পেল। দুজনেই ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর সোহান ফ্রেশ হয়ে এসে দেখে চারু আয়নার সামনে বসে চুলগুলো নাড়ছে। বেনারসি শাড়িতে ভেজা চুলে চারুকে আরো সুন্দর লাগছিল। সোহান চারুকে আয়নার সামনেই কোলে উঠিয়ে ছাদের দিকে রওনা দিল। এই 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 কি করছো? ছাড়ো বলছি। না, ছাড়বো না। দুষ্টু, এত ভালোবাসা পেয়েও পেট ভরে না? না, তাই তো করে নিয়েছে। চারু সোহানের বুকে ঘুষি মারতে লাগলো। সোহান চারুকে নিয়ে ছাদে গিয়ে নামিয়ে দিল। চারু কিছুটা অবাক হয়ে চারদিকে তাকিয়ে রইল। চারদিকে আলোয় ভরা আবছাদের মাঝখানে একটা সুন্দর কেক রাখা আছে। চারু সোহানের দিকে তাকাতেই সোহান চারুকে হ্যাপি বার্থডে জানালো। ততক্ষণে মনে পড়ল আজকে তার জন্মদিন। সে সোহানকে জড়িয়ে ধরল। সোহান চারুকে নিয়ে কেক কাটলো। দুজন দুজনকে খুশির সাথে খাইয়ে দিল। হঠাৎ চারু খেয়াল করলো সোহানের চোখে জল। এই, কাঁদছো কেন? কিছু না, তোমাকে দেখে চোখে জল চলে এসেছে। জানি তো, এই বাদর ছেলেটা আমাকে অনেক ভালোবাসে। অনেক। আমিও না তোমাকে অনেক ভালোবাসি। তাহলে অন্য কাউকে বিয়ে করতে কষ্ট হচ্ছিল না? অন্য কেউ মানে? আমি তো তোমাকেই বিয়ে করেছি। সোহান তখন কথাটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। চারুকে কিছু বুঝতে না দিয়ে সে অন্য কথা বলতে থাকে। রাত প্রায় 8টা বাজে। সোহান চারুকে নিয়ে ছাদ থেকে নেমে এলো। রুম থেকে সবকিছু নিয়ে বাইরে এলো। আগে থেকেই গাড়ি রেডি ছিল। সে চারুকে গাড়িতে বসিয়ে দিল। কি হলো সোহান, এত রাতে কোথায় যাবে? তুমি এখন বাড়ি যাও। কেন? আমাদের তো তোমার বাসায় যাওয়ার কথা। তোমার বাবা ফোন দিয়ে বলল তোমার মা নাকি অনেক অসুস্থ, তাই তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। চলো না তুমিও আমার সাথে। না থাক, আমার একটু কাজ আছে। তুমি বসো, ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। তাহলে আবার কাঁদছো কেন? এমনি তুমি চলে যাচ্ছ, তাই কষ্ট হচ্ছে। তাহলে একসাথে যাই। না থাক, তুমি যাও। চারু গাড়ি থেকে নেমে সোহানকে জড়িয়ে ধরল। সোহান চারুকে বলতে চাচ্ছিল চারু আমাকে মাফ করে দিও, কিন্তু বলতে পারল না। সে যে অপরাধ করেছে এটা ক্ষমার যোগ্য না। এটাকে মেয়েকে এভাবে ধর্ষণ করাটা একদম ঠিক না। একটা মেয়েকে এভাবে ধর্ষণ করাটা একদম ঠিক না। সোহান চারুকে গাড়িতে তুলে দিল। গাড়িটা ছেড়ে চলে যেতে লাগলো সোহানের পাশ থেকে। যত দূর পর্যন্ত দেখা যাচ্ছিল সোহান ততক্ষণ দেখেই যাচ্ছিল গাড়িটা অদৃশ্য হবার পর সোহান তার বাড়ির দিকে হেঁটেই রওনা দিল। তাহলে আসুন জেনে নেওয়া যাক এদের আসল কাহিনীটা। সোহান বড়লোক বাবার একমাত্র ছেলে।
টাকার কারণে এলাকার বড় ভাই হিসেবে সবাই তাকে চেনে। এবার সে অনার্স ৩য় বর্ষের ছাত্র। আর চারু হলো সাধারণ পরিবারের মেয়ে, দেখতে বেশ সুন্দর। এবার অনার্স ১ম বর্ষের ছাত্রী। তারা দুজন একসাথেই একই ভার্সিটিতে পড়াশোনা করে। সোহান চারুকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে, কিন্তু কখনো চারুকে বলতে পারেনি, কারণ চারু মাস্তান আর বড়লোকদের পছন্দ করত না। সে সোহানের হাবভাব আর প্রতিদিন পিছু করাতে সব টের পেত, কিন্তু কোনোদিন সোহানকে কিচ্ছু বলেনি। কিন্তু সোহান জানতে পারে যে চারুর পরিবার চারুকে জোর করে বিয়ে দিচ্ছে, তাও কাউকে না জানিয়ে। সোহান সেটা শুনে ঠিক থাকতে পারেনি, আর থাকবেই বা কেমন করে? যে মেয়েটাকে এতদিন ধরে ভালোবাসে তাকে কি ছেড়ে দেওয়া যায়? তাই সে বন্ধুদেরকে দিয়ে চারুর বরকে মারধর করে গোপনে চারুকে নিয়ে এসেছে। চারু টের পায়নি, কারণ দুজনের নামই সোহান। সে চারুকে নিয়ে হোটেলে নিয়ে এসেছে রেপ করে, যাতে চারুর পরিবার শেষ পর্যন্ত তার সাথেই চারুকে বিয়ে দেয়। এর আগের ঘটনা সবার জানা, তাই চলুন আবার ফিরে যায়। সোহানের ড্রাইভার চারুকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। চারু গাড়ি থেকে নেমে দেখে বাড়িতে কোনো আওয়াজ নেই। চারু বাড়িতে ঢুকে পড়ে, গিয়ে দেখে তার মা বাবা কাঁদছে, সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। হঠাৎ চারুকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ে। চারুর মা চারুর কাছে যেতেই, মা, তুমি নাকি অনেক অসুস্থ? কে বলেছে? আর তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় আবার? আমি তো আমার বরের সাথেই ছিলাম। কি? কিন্তু তোর বর তো হাসপাতালে। কি বলছো এসব? সোহান তো এতক্ষণ আমার সাথেই হোটেলে ছিল। কি? কোন সোহান? কে আবার? ওই যে আমাদের চৌধুরীর ছেলে। চারুর মা বাবা আর সবাই একথা শুনে অবাক হয়ে গেল। চারুর মা আবার কান্না শুরু করে দিল। প্রতিবেশীরা সবাই চলে যেতে লাগলো। তখনই চারুর বোন চারুকে নিয়ে ঘরে চলে যায়। এই চারু, তুই কি বলছিস? সোহান কেন তোর সাথে যাবে? কি বলছো তোমরা? আমার বর তো আমার সাথেই থাকবে। কখন তোকে সোহান নিয়ে গিয়েছে? কখন আবার? আমাকে তোমরা বাইরে গাড়িতে যখন উঠিয়ে দিলে। আচ্ছা, ও তোকে তো কিছু করেনি? বুবুও তো আমার সাথে সব করেছে। কি? ও তোকে ভোগ করেছে? কেন ভোগ বলছিস কেন? সেটা তো বাসর রাতে সবারই হয়। এই পাগল, ও তোর বর না, ও তোকে ব্যবহার করেছে। এটা বলেই চারুর বোন চারুর সামনে একটা ছবি রেখে বলে, এটা তোর আসল বর। চারুর বোনের হাতের ছবি দেখে চারু কিছুটা চমকে গিয়ে পিছিয়ে যায়। সে কি দেখছে? এটা তো সোহান না। চারুর চোখ দিয়ে অনায়াসে জল পড়তে থাকলো। চারুর বোন চারুকে ছুতেই এক ঝটকা দিয়ে হাতটা সরিয়ে দিয়ে কাপড় খুলে ওয়াশরুমের দিকে কাঁদতে কাঁদতে দৌড় দেয়। পানি ছেড়ে দিয়ে সাবান দিয়ে নিজেকে ধোয়ার চেষ্টা করছে, কিন্তু কেন যেন সোহানের স্পর্শের কলঙ্কের দাগটা আরো গেঁথে যাচ্ছে চারুর শরীরে। ওদিকে সোহান রুমে গিয়ে এক গ্লাস জল খেতে গিয়ে গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে গেল। সে বিছানার উপর বসে মাথায় হাত দিয়ে বালিশে মাথা রাখল। তার মন তাকে সায় দিচ্ছে না। সে এভাবে চারুকে বিয়ের রাতে ধর্ষণ করে ঠিক করেনি, কিন্তু কী বা করার ছিল? সে চারুকে কখনোই ভুলতে পারেনি। সে সোজা তার বাবাকে গিয়ে সব বলে দেয়। তার বাবা এসব শুনে চুপ করে বসে থাকে। হঠাৎ দরজায় কড়া নড়ল সোহান। কিছুটা আন্দাজ করতে পেরে আড়ালে চলে গেল সোহান। দরজা খুলতেই দেখল চারুর মা আর বাবা চোখে পানি দিয়ে হাত জোর করে তার বাবার সামনে বসে পড়ল। কি হয়েছে? তোমরা এত রাতে এখানে? স্যার, আমার মেয়ের সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে সেটা বলো। স্যার, আমার মেয়েকে বিয়ের আসর থেকে নিয়ে গিয়ে আপনার ছেলে নষ্ট করেছে। এই ব্যাপার? আচ্ছা, কখন ঘটেছে এই ঘটনা? এই তো একটু আগেই। শোনো চারুর বাবা, কিছু জানাজানি হওয়ার আগেই তুমি বাড়ি চলে যাও। কালকে কাজী ডেকে আমি এদের বিয়ের সব ব্যবস্থা পাকা করছি। চারুর মা বাবা একথা শুনে কিছুটা অবাক হলেন, তবে চৌধুরী বাড়ির বউ হবে এটা শুনে অনেক খুশি হলো। চারুর মা বাবাকে তার বাবা খুব আদরের সাথে বাড়ি পাঠিয়ে দিল। সোহান আড়াল থেকে আসতেই তার বাবা একটা মুচকি হাসি দিয়ে অল দ্য বেস্ট বলে চলে গেল। সোহান খুশি হয়ে রুমে চলে গেল, কিন্তু তার চিন্তা হলো চারু কি তাকে মেনে নিবে? চারু যেরকম মেয়ে তাতে সে কখনোই মেনে নিবে না। বিছানায় মাথা দিয়ে এসব ভাবতে ভাবতে কখন যে
যে ঘুমিয়ে গেল। অন্যদিকে চারু 1 ঘন্টা ধরে গোসল করার পর চোখের পানি নিয়ে বের হয়ে এলো। সে এখনো ভাবতে পারছে না যে সে একটা নষ্ট মেয়ে। আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকাতে লজ্জা হচ্ছিল চারুর। সে ভাবতেই পারেনি সোহান এভাবে তাকে ধোঁকা দিবে। সে তো সোহানকে অনেক ভালোবাসতো, তাহলে সে এটা করলো কিভাবে? চারু ঘরের এক কোণে বসে নিজেকে আড়াল করে চুপ মেরে বসে চোখের জল ফেলছে। রাতে না খেয়ে সারা রাত কাটিয়ে দিল। চারুর মা বাবা বাসায় ফিরে আসলো। তাদের মুখে রয়েছে হাসির রেখা। চারুর মা তখন চারুর রুমের দিকে এগোলো চারুকে খবরটা জানাতে। চারু ভুল করে দরজা লক করতে ভুলে যায়। ওদিকে চারুকে দেখতে চারুর মা চারুর রুমের সামনে গিয়ে দরজা খুলতেই চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে তার বাবা আর বোন দৌড়ে চলে আসে। তারাও এসে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে চারুর বাবা বিছানায় উঠে চারুকে নামিয়ে একটা সজোরে থাপ্পড় মারে। চারু থাপ্পড় খেয়ে ফ্লোরে ছিটকে পড়ে। সবাই চারুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আসলে চারু ভুল করে দরজা লক না করে গলায় দড়ি নেবার সিদ্ধান্ত নেয়, আর সে তখন ওড়না পেঁচিয়ে গলার ভিতর নেয়। তখনই তার মা চলে আসে। আর তার পরের ঘটনা তো জানতেই পারলেন। রাত প্রায় 4টা বাজে। চারুর মা বাদে সবাই ঘুমিয়ে পড়েছে। চারু তার মায়ের কোলে শুয়ে রয়েছে। মা, মা, হ্যাঁ বল। মা, আমাকে তোমরা কেন জন্ম দিয়েছিলে? আজ যদি আমি না থাকতাম তাহলে তোমাদের মান সম্মানটা যেত না। কি বলছিস এসব? হ্যাঁ মা, আমার জন্য আর তোমরা কারো কাছে মুখ দেখাতে পারবে না। আমি কি ক্ষতি করেছিলাম? এখন আমার কি হবে? সবাই তো আমাকে নষ্ট বলবে, কেউ আমাকে আর চাইবে না। হ্যাঁ, আছে একজন যে তোকে এখনো চায়। আমাকে কেন সান্ত্বনা দিচ্ছ? যার জন্য এত কিছু, সেই তোকে বিয়ে করবে। ওই বদমাইশ আবার কি করবে? মদ গাঁজা খেয়ে বেড়ায় আর মেয়েদের সাথে এমন করে। না মা, তুই ভুল বুঝছিস। সোহান খারাপ হতে পারে, কিন্তু ওর চোখে আমি তোর ভালোবাসা দেখেছি। মা, তুমি আর ওই কুত্তার বাচ্চার কথা আমার সামনে আর বলবে না। কিন্তু ওর সাথেই যে তোকে সারা জীবন কাটাতে হবে। কি বলছো মা? তা কখনোই হবে না। হবে, কারণ 2 দিন পরেই তোর আর সোহানের বিয়ের তারিখ ঠিক হয়েছে। কিন্তু মা, ওই বদমাইশ আমাকে মেনে নিবে না। মেনে নিয়েছে, আর ওর সাথেই তোর বিয়ে হবে। কিন্তু আমি কোনো দিনও ওকে মেনে নিব না, মরার আগ পর্যন্তও না। দেখ মা, এমন করিস না। চৌধুরীর ছেলে, এমন কাজ নেই যেটা পারে না। তাছাড়া তুই চৌধুরী বাড়ির বউ হবি, এটাই বড় কথা। জানিস কত বড় লোকের মেয়ে ওই বাড়ির বউ হতে চায়? যাই হোক, আমি ওকে মেনে নিব না। ঠিক আছে, সেটা বিয়ের পরেই ভাবিস। আর শোন, কাল থেকে কলেজে যাস। চারু এমন কথা শুনে একটু বেশি অবাক হলো। তার মা এসব কিভাবে বলছে, আর বাইরে বের হলে সবাই তাকে কি বলবে? তাকে দেখে তো সবাই হাসবে, থুথু ফেলবে। তবে চারুর মতে প্রতিশোধের আগুন জ্বলছে। সে সোহানকে উচিত শিক্ষা দেবেই। হঠাৎ ফোনের ওয়ালপেপারের দিকে তাকিয়ে দেখে তার বিএফের ফোন। চারু ভেবে নিয়েছিল হয়তো এখন তার সাথে তার বিএফ ব্রেকআপ করে নিবে, তাই সে ফোন কেটে দিয়ে মোবাইল অফ করে রাখে। সারা রাত ওভাবেই কাটিয়ে দেয়। সকালবেলা সবাই ঠিক রয়েছে, শুধু চারু বাদে। চারু ফ্রেশ হয়ে ছাদে গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। ছাদ থেকে সোহানের রুমটা একদম সুন্দর করে দেখা যায়, কারণ সোহানের রুমটা এমনভাবে রয়েছে যেটা চারুর ছাদ থেকে সুন্দরভাবে দেখা যায়। সে মুখে হাজারো খারাপ ভাব নিয়ে অনিচ্ছা সত্ত্বেও সোহানের রুমে ভালোভাবে তাকায়। সে দেখে যে সোহান কি যেন একটা করছে, আর চারদিকে বারবার তাকাচ্ছে। চারু ভাবলো হয়তো সোহান কোনো মেয়েকে লুকানোর চেষ্টা করছে। তাই চারু আরো ক্ষেপে গেল, আর চোখ ওখান থেকে নামিয়ে নিল। নিচে তাকাতে বেশ অবাক হয়ে যায়। দেখে তার বাবা ওইসব প্রতিবেশীদের সাথে আড্ডা দিচ্ছে। সে কিছু বুঝতে না পেরে রুমে এসে দেখে তার বোন তাকে খাবারের জন্য ডাকছে, আর তার মা তাকে কলেজ যাবার জন্য রেডি হতে বলছে। চারু অবাক হলো তাদের চোখে মুখে কোনো চিন্তার ভাব না দেখে। চারুকে তার মা খাইয়ে দিয়ে চুপচাপ রুমে পাঠিয়ে দেয়। কলেজের সময় হয়ে যাচ্ছে। চারু যাবে কিনা যাবে সেটা ভাবছে। একদিকে তার বাসা থেকে চাপ দিচ্ছে, অন্যদিকে লোকলজ্জার ভয়ে সে বেরোতে পারছে না।
অবশেষে চারুকে দেখা যাচ্ছে রাস্তার নামতে। হ্যাঁ, চারু শেষমেশ কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে আজকে আর সে অন্য কিছু পরেনি। একটা রেশমি কালারের বোরখা আর মাথায় স্পার্ক বেঁধে মুখটা খোলা রেখে রওনা দিয়েছে। পথে চোখ নিচু করে একটু তাড়াতাড়ি যাবার চেষ্টা করছে। সে ভাবছিল হয়তো সবাই তাকে দেখে হাসবে, তাই আর চোখে তাকালো। কিন্তু চারু বেশ অবাক হলো, কারণ কেউ তার দিকে তাকিয়ে নেই। সবাই যার যার কাজে ব্যস্ত রয়েছে। ভাবতে ভাবতে হঠাৎ তাকে পেছন থেকে কে যেন তাকে ধাক্কা দিল। চারু ভয় পেয়ে গেল। প্লিজ আমাকে কিছু করবেন না। কিরে চারু, আজকে এমন করছিস কেন? মেয়েলি কণ্ঠ শুনে চারু তাকিয়ে দেখে তার বান্ধবী নীলা। ওই নীলা, তুই? হ্যাঁ, তো আসার পথে আমাকে ডাকলি না কেন? মনে ছিল না। চারু, একটা কথা বলবো? হ্যাঁ, কি বল। শুনলাম কাল রাতে নাকি তোর স্বামীকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, আর সে নাকি মাস্তান ছিল। ভাগ্য ভালো যে তোর সাথে বিয়েটা হয়নি। চারু নীলার মুখে এমন কথা শুনে নীলার দিকে তাকিয়ে থাকলো। তার মানে রাতের ঘটনাটা কেউ জানে না? চারু তখন হাঁপ ছেড়ে বাঁচল। সে কলেজ করে বাড়িতে চলে এলো। সে একটু শান্তি পেল যে কেউ কিচ্ছু জানে না, আর জানলেও মুখ খুলবে না। কারণ চৌধুরীর ছেলের বিরুদ্ধে গেলেই বিপদ যেতে যেতে দুদিন কেটে গেল। আজ সেই লাল শাড়ি পরেই চারু বসে আছে স্টেজে। আর গাড়ি থেকে নামলো সোহান পাঞ্জাবি পরে। সোহান আজ ভীষণ খুশি, কারণ সে তার চারুকে ফিরে পেয়েছে। সে চারুর পাশে গিয়ে বসলো, যেটা দেখে চারু রাগে ফুসফুস করতে লাগলো। সোহান বসে হাতটা বাড়াতেই হঠাৎ চোখ বুজে নিল। হাতটা শক্ত করে ধরলো আর হাত দিয়ে আস্তে করে রক্ত বের হতে থাকলো। চারু তখন সুইটা সরিয়ে নিল। সোহান সেটা বুঝতে পেরেও হাসি মুখে মেনে নিল। ধীরে ধীরে সবকিছু মিটে গেল। চারুকে নিয়ে সোহান রওনা দিল। যাবার পথে চারুর সাথে সোহান কথা বলতেই ঠাস ঠাস। সোহান মুখ নিচু করে নিল। তবে এত বাজে ব্যবহারে সোহানের রাগ হয়ে গেল। চারু বাসরটাতে বিছানায় বসে তার বিএফের সাথে কথা বলছে। হঠাৎ দরজাটা খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে সোহান, হাতে একটা বোতল, যেটা দেখে চারু ভয় পেয়ে যায়। সোহান দরজাটা আটকে দিয়ে চারুর কাছে গিয়ে চারুকে বিছানায় ফেলে দেয়। লাল শাড়িটা টান দিয়ে খুলে ফেলে। মদের বোতলটা চারুর মাথার কাছে রেখে দেয়। চারু জানতো এখন তার সাথে কি হতে চলেছে, তাই সে ভয় পেয়ে যায়। সোহান পাঞ্জাবি খুলে ছুঁড়ে ফেলে দেয়। চারুকে টেনে বিছানায় গিয়ে কোমরে জোরে কামড় দেয়। কষ্ট সহ্য করতে না পেরে চারু চিৎকার দিয়ে ওঠে, কিন্তু কেউ আওয়াজ শুনতে পেল না, কারণ সোহানের রুমের কোনো আওয়াজ বাইরে বের হয় না। চারুর মুখের কাছে গিয়ে চুলের মুঠি ধরে আবার বিছানায় বসিয়ে দেয়। এই, তোর এত দিমাগ কেন? চুপ। ওই সেমরি, কথা বস না কেন? চারু চুপ করে আছে। সোহান আরো রেগে যায়, গিয়ে কষিয়ে একটা থাপ্পড় মারে। চারু কষ্ট সহ্য করতে না পেরে রাগের মাথায় বলে ফেলে, তোর মতো কুত্তার বাচ্চার সাথে কথা বলার চেয়ে মারা যাওয়া ভালো। তুই তো একটা শুয়ার। সোহানের মাথাটায় আগুন ধরে যায়। চারুকে টান দিয়ে বিছানায় ফেলে দেয়। মদের বোতল খুলে মদ খেয়ে নেয়। চারু ব্যথায় নড়তে পারছিল না। সোহান চারুর বুকে মদ ঢেলে দেয়। কোমর চেপে ধরে মদ চুষতে থাকে। চারুর কোমল ঠোঁটটা কামড়ে ধরল সোহান। চারু ছোটার চেষ্টা করতে লাগলো। সোহান তখন মদের বোতল নিয়ে চারুর কোমরে জোরে কয়েকটা বাড়ি মারল। চারু মার খেয়ে চুপ করে কাঁদতে লাগলো। ব্যথায় নড়তে পারছিল না, শুধু মনে মনে বাঁচাও বাঁচাও বলছিল। সোহান চারুর পিঠের নিচে হাত দিয়ে টেনে চেপে ধরে তার বুকের ভিতর। চারু আবার চিৎকার দিয়ে উঠল। সোহান চারুর উপর অমানবিক অত্যাচার শুরু করে দিল। চারুর নড়ার শক্তি পর্যন্ত ছিল না, কষ্টে প্রায় নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। তবুও সোহান ক্ষুধা মিটিয়েই যাচ্ছে। এক পর্যায়ে সোহান ওভাবেই চারুর উপর ঘুমিয়ে পড়ে। চারু ধাক্কা দিয়ে সোহানকে সরিয়ে দেয়। চোখ দিয়ে ঝরছে অঝরে পানি। চাকু দিয়ে নিজেকে শেষ করে দিতে চাইল, কিন্তু তার ওঠার শক্তি পর্যন্ত ছিল না। ব্যথায় কোকড়াতে কোকড়াতে কখন যেন চারু ঘুমিয়ে পড়ল। সকালবেলা চারুর ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে পাশে সোহান নেই, আর তার গায়ের শাড়ি।
কিন্তু তার পরনের শাড়ি এলো কিভাবে? সে তো সারা রাত ড্রেসহীন ছিল। এই ভেবে সে বিছানা থেকে উঠে পড়ল। তাকিয়ে দেখে ফ্রেশ হবার জন্য তার সব কিছু রেডি আছে। হঠাৎ গায়ে হাত দিয়ে দেখে তার শরীরে এক ফোঁটা ব্যথাও নেই। অবাক হয়ে ভাবতে লাগলো এত তাড়াতাড়ি কিভাবে তার ব্যথা উধাও হয়ে গেল। চারু ফ্রেশ হয়ে নিয়ে সোহানের রুমটা দেখতে লাগলো। রুমটা দেখে অনেকটা অবাক হলো। রুমের ভিতর রয়েছে সুন্দর জিনিসপত্র আর রয়েছে কিছু সামগ্রী, যেটা দেখে বেশ ভালোই লাগলো। তবে তার রাতের ঘটনাটা বেশ মনে আছে। একদিকে প্রচণ্ড রেগে আছে, আর একদিকে ভয় পেয়েও আছে। না জানি আবার কি করে সোহান। তবে যাই হোক, যেহেতু তাদের বিয়ে হয়ে গিয়েছে তাই আজ থেকে সোহানকে মেনে নিতেই হবে। তবে তার মতলব আলাদা। সে সোহানকে শেষ করে দিতে চাইল। ঘুরতে ঘুরতে একটা সিক্রেট দরজা দেখতে পেল। ধীরে ধীরে সে সেদিকেই এগোতে থাকলো। দরজা খোলা থাকায় ভিতরে গিয়ে দেখে রুমটা বেশ বড় আর ইলেকট্রনিক্স জিনিসে ভরপুর। অনেকগুলো কম্পিউটার রয়েছে সেখানে। একটা টেবিলের উপর গিয়ে দেখে কিছু প্রশ্ন রয়েছে। সেটা হাতে নিয়ে দেখে যে তাদের কলেজে পরীক্ষা রয়েছে সেটার প্রশ্নপত্র। চারুর তখন টের পেল সোহান কিভাবে সবসময় ছাত্রছাত্রীদের ভিতর টপ থাকতো। আরেকটু এগোতেই দেখে সোহান একটা চেয়ারে বসে কি যেন করছে। হঠাৎ তার হাত লেগে একটা ফুলদানি পড়ে গেল, আর চারু দৌড়ে সেখান থেকে বেরিয়ে এলো। সাথে প্রশ্নপত্র নিয়ে এলো। চারু ভেবেছিল সোহান কিছুই টের পায়নি। রুমে গিয়ে বিছানায় বসতেই সোহানের বোন ছোঁয়া এলো। হাই ভাবি, কেমন কাটলো বাসর রাত? চারু মনে মনে বলল, তোর ভাই তো বদমাইশ, আর সাথে তোদের পরিবারও। তোদেরকে দেখতেই ইচ্ছে করছে না, সামনে থেকে সর। হ্যাঁ, অনেক ভালো কেটেছে। আচ্ছা ভাবি, আমাকে একটু বলবে? না, অন্য একদিন বলবো, এখন থাক। ঠিক আছে, চলো, সবাই খাবারের জন্য ওয়েট করছে, তাই তোমাকে নিতে এলাম। সোহান যাবে না? ওর সময় হলেই চলে যাবে, তুমি চিন্তা করো না। ছোঁয়া চারুকে নিয়ে নিচে চলে গেল খাবার টেবিলে। চারু গিয়ে বেশ অবাক হলো। তাকিয়ে দেখে সবাই তার জন্য দাঁড়িয়ে আছে, আর এই পরিবারে অনেক মানুষ। সোহানের মা আসতেই চারু গিয়ে সালাম করলো। তার মা চারুকে নিয়ে আদর করে বসিয়ে দিল। চারু এদের অবস্থা দেখে অবাক হয়ে গেল। ছোঁয়া, এরা এভাবে চুপ করে কেন? ভাবি, এটা এই পরিবারের আইন, বাবার আদেশ কেউ অমান্য করে না। ও, তাহলে খাবার পরিবেশন করবে কখন? এই তো একটু পরেই, তুমি একটু বসো। চারু দেখতে পেল কয়েকজন কাজের লোক এসে খাবার পরিবেশন করছে। তবে তাদের দেখে কেউ বলতেই পারবে না যে তারা কাজের লোক। হঠাৎ চারু দেখলো সোহান আসছে, কিন্তু সে তো উপরতলায় ছিল। তাহলে কিভাবে সে নিচতলা দিয়ে এলো? সোহান গিয়ে চারুর পাশে বসলো। চারু কিছুটা ভয় পেয়ে গিয়ে চারু নড়ে চড়ে উঠতেই সোহান তার কানের কাছে গিয়ে বলল, এভাবে রুমে ঢুকে প্রশ্ন চুরি করাটা একদম অন্যায় কাজ। চারু চমকে গিয়ে ভাবলো সোহান কিভাবে টের পেল এই কাজটা। চুপ করে মাথা নিচু করে খাওয়া শেষ করলো চারু। এই যে, আপনি আমার পায়ে চিমটি কাটলেন কেন? মন চাইলো তাই। আপনার যা ইচ্ছা তাই করবেন? আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। সেটা ভাবার কি আছে? তোমাকে ভালো লাগে তাই বিয়ে করেছে। দেখেন, ভালো হবে না বলছি। এখন থেকে আমাকে আমার মতো থাকতে দিন। ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না। আপনার মতো খারাপ ছেলের সাথে সংসার করতে পারবো না। রাতে আমাকে যেভাবে মেরেছেন সেটা একদম অন্যায়। বিনা অপরাধে আমাকে দোষ দিবেন না। না মানে যাই হোক, আমি আপনাকে কখনোই মেনে নিব না। সোহান চারুর কাছে এগোতে লাগলো। চারু ভয় পেয়ে পিছুতে থাকলো। ভাবলো আবার কি মারধর করে। তোমার পিছনে চশমাটা একটু দেবে? চারু ভয়ে ভয়ে পিছন থেকে চশমাটা দিয়ে দেয়। সোহান সেটা নিয়ে যাবার আগে চারুকে একটা ছোট্ট চুমু দিয়ে দেয়। সোহান রুম থেকে চলে যাবার পর চারু বিছানায় বসে পড়ে। তার মাথায় এখনো ঢুকছে না কিভাবে রাতের ব্যথাটা উধাও হলো, আর সোহান এত ভালো হলো কিভাবে। সে তো নেশা করে, আর সেটা আমি নিজে দেখেছি। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তার বিএফকে ফোন দিল। এই, তোমাকে এত ফোন দিলাম, তুমি ধরলে না কেন? অভি, আমার বিয়ে হয়ে গিয়েছে। কি? কিভাবে হলো? আর কার সাথে? জোর করে বিয়ে করেছে চৌধুরীর ছেলে। কি, চৌধুরীর ছেলে? তাহলে এখন কি হবে? যাই হোক, আমি তোমাকে ছাড়া বাঁচবো না অভি। আমি তোমার হতে চাই। কিন্তু সোহানকে তো আর কিছু করতে পারবো না। যেভাবেই হোক তুমি কিছু একটা করো। আমি আর কি করবো বলো? সোহান তোমাকে না ছেড়ে দিলে কখনোই তোমাকে ফেরত পাবো না আমি। তাহলে এখন কি করব? আচ্ছা শোনো, তাহলে তুমি সোহানকে অপমান করো সবার সামনে,
আর এত পরিমাণ খারাপ ব্যবহার করো যাতে সে তোমাকে ছাড়তে বাধ্য হয়। ঠিক আছে, আমি এটাই করব। চারু অফিস সাথে কথা বলে রেডি হতে গেল, কারণ আজ তাকে নিজের বাড়িতে যেতে হবে। চারু সুন্দর করে সেজে নিল। তার মনে রয়েছে সোহানকে অপমান করা, কিন্তু তার ভয় হয় যদি সোহান কিছু করে ফেলে। সে রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি ইতিমধ্যেই রওনা দিয়েছে, যদিও কাছেই তাদের বাসা, তবুও গাড়িতেই রওনা দিল। গাড়ির ভিতর সোহান আর চারু পাশাপাশি বসে রয়েছে। তাদের মাঝখানের ব্যবধান মাত্র 1 হাত। দুজনের মুখেই কোনো কথা নেই। চারু ভাবছে কিভাবে সোহানকে অপমান করা যায়, আর সোহান ভাবছে রাতে মেয়েটাকে এত কষ্ট দেওয়া ঠিক হয়নি। জড়তা ভেঙে সোহান বলে উঠল, কি হলো, কথা বলছো না যে? আমাকে বলছেন? গাড়িতে তো আর কাউকে দেখতে পারছি না। আমার ইচ্ছা হয়েছে তাই চুপ করে আছি। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। আমার বউ আমার সাথে কথা বলবে না, এটা হয় নাকি? দেখুন, আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না। বললেই হলো। হ্যাঁ, আমি আপনার বউ না। খবরদার আর আমাকে বউ বলবেন না। ও, রাতের ব্যবহারের জন্য সরি। আসলে একটু রেগে গিয়েছিলাম, তাই মাথা ঠিক ছিল না। কোনো কথা বলবেন না, চুপচাপ আমাকে নামিয়ে দিবেন। এভাবে বলছো কেন? একটা প্রশ্ন করব? না, একদম না। ওই সেরি, কথা বলতে অসুবিধা কি? না মানে বলুন। কাউকে ভালোবাসতে? না, কাউকে ভালোবাসি না। এইভাবে আচরণ করো কেন? আমাকে ভালোবাসবে? জীবনেও না। আপনি আমার ভালোবাসা কখনোই পাবেন না। তাহলে বাজি হয়ে যাক। কিসের? তুমি আমাকে অবশ্যই ভালোবাসবে। ঠিক আছে, তবে যদি না বাসি তাহলে আমাকে কিন্তু ছেড়ে দিবেন। ঠিক আছে। ইতিমধ্যেই গাড়ি চারুর বাড়ির সামনে চলে এসেছে। গাড়ি থেকে নামতেই, এই যে ম্যাডাম, এটা ধরুন। এইটা কি? কিছু না, এটা নিয়ে যান। চারু মনে মনে বলল, হারামজাদা, তুই টানতে পারিস না, আমাকে দিয়ে কষ্ট করাইলি। অনিচ্ছা সত্ত্বেও চারু ব্যাগটা নিয়ে দুজনেই বাড়ির ভিতরে গেল। কলিং বেল চাপতেই চারুর বোন এসে দরজা খুলে দিল। সোহান যাবার জন্য পা বাড়াতেই একটা ধাক্কা দিয়ে সোহানকে সরিয়ে চারু ভিতরে চলে গেল। চারুর এমন ব্যবহারে শুধু সোহান নয়, বরং চারুর বোন অবাক হয়ে গেল। তবে সোহান অনেকটা কষ্ট পেল, আর যেটা চারু চেয়েছিল সেটাই হলো। চারুর মা বাবা আসতেই সোহান তাদেরকে সালাম করলো। চারুর মা বাবা সোহানকে অতি আদরের সাথে ভিতরে নিয়ে গিয়ে বসিয়ে দিল। যদিও সোহান তাদের সাথে কথা বলতে লজ্জা বোধ করছিল, তবুও কথা বলল। সবার সাথে কথা বলে সোহান কিছু মুখে দিল না। চারুর রুমটার দিকে এগিয়ে গেল। সোহান রুমটা খুলতেই উপর থেকে একটা টপ তার মাথায় পড়ল। সোহান কিছুটা ব্যথা পেয়ে চারুর বিছানার উপরে বসে পড়ল। এই এই, কি করছেন? আমার বিছানার উপর একদম বসবেন না। ওহ, দেখতে পারছো না মাথার উপর কি যেন পড়েছে? না দেখে কাজ করলে তো হবেই। এই নিন, চেয়ারে বসুন, তবুও বিছানায় নয়। অনেকটা লেগেছে, একটু দেখো না। আমার টাইম নেই, পারলে নিজে দেখে নিন। সোহান টের পেলেও এটা চারুর কাজ। তাদের বাড়িতে এনে অপমান করানোই তার ইচ্ছে। সোহান কিছু বলতে গিয়েও বলতে পারল না। মাথায় একটু বেশিই লেগেছিল, তাই ওখানে বসে থাকতে পারছিল না। কষ্টটা সহ্য করে চারুকে হাসি মুখে, উফ, এটা তেমন ব্যথা ছিল না। আচ্ছা, আমার একটা কাজ আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, যান যান, আমাকে বিরক্ত করবেন না তো। সোহান চোখের আড়ালের জলটা আড়ালেই মুছে চুপিসারে সেখান থেকে বেরিয়ে পড়ল। কাউকে না জানিয়েই গাড়িতে উঠে পড়ল। তবে যাবার সময় চারুর বোনের চোখ ফাঁকি দিতে পারেনি। তার বোন খেয়াল করেছিল সোহান মাথায় হাত দিয়ে বের হয়ে যাচ্ছে। সোহান বাড়িতে উঠে ভাবল হয়তো চারু অবশ্যই তাকে বাই বলতে আসবে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও কেউ আসলো না। তাই সোহান বাড়ির দিকে একবার তাকিয়ে গাড়ি ছেড়ে দিল। ওদিকে চারু খুশিতে প্রায় ফেটেই যাচ্ছে, কারণ সে সোহানকে কষ্ট দিতে পেরেছে। তবে টপটা একটু বেশিই ভারী ছিল, তাই চারু ভাবল হয়তো বেহুশ হয়ে যেতে পারে। তবে সোহান কষ্টটা সহ্য করে নেওয়ায় চারু কিছু বুঝল না। সোহানের মাথাটা অনেক জ্বলছে, অনেক রাগ হচ্ছিল, তবুও নিজের রাগটা কন্ট্রোল করে মাথায় হাত দিল। হাতটা সামনে নিয়ে দেখে মাথার কিছুটা কেটে গিয়েছে, তাই তার হাতে রক্ত লেগে গিয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও ডক্টরকে ফোন না করেই সে তার কাজে চলে যায়। কিন্তু সোহান বুঝতেই পারল না এটার জন্য তার কি হতে পারে। ওদিকে চারু খুশি মনে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে হঠাৎ আয়নাতে ওই ব্যাগটা দেখতে পেল। তাই উঠে গিয়ে সে ব্যাগটা নিয়ে বিছানার উপরে বসলো। ভাবলো কি আছে এর ভিতর যে এটা আমাকে দিয়ে আনলো।
ব্যাগটা খুলে কিছুটা অবাক হলো। ব্যাগের ভিতর একটা রেশমি কালারের দামি শাড়ি, যেটা চারুর সবচেয়ে প্রিয় ছিল। কিন্তু সোহান টের পেল কিভাবে যে এই কালার তার পছন্দের? শাড়িটা ব্যাগ থেকে বের করে অবাক হয়ে তাকিয়ে রইল। একপাশে তাকিয়ে দেখে একটা কাগজ। কাগজটাই হাত বুলিয়ে দেখে এই শাড়িটির মূল্য 12,000 টাকা। এত দামি শাড়ি দেখে কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, বাহ, আমার জন্য এত সুন্দর একটা গিফট দিল আর আমি তাকে এভাবে তাড়িয়ে দিলাম। যাই হোক, স্বামী হিসেবে খারাপ না, তবে আমিও আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। চারু গিফটটা রেখে তার মায়ের কাছে চলে গেল। সোহান তার কাজের জন্য অফিসে গিয়ে নিচের কেবিনে বসে পড়ল। মাথাটা চিনচিন করার কাজে মন বসাতে পারল না। সিটে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলবেলা ছাদে বসে চারু তার বয়ফ্রেন্ডকে ফোন দিল। কেমন আছো বাবু? ভালো নেই। কেন, কি হয়েছে? তোমাকে ছেড়ে একা একা ভালো লাগছে না। আমারও তোমাকে ছাড়া একটুও মন টানছে না। তুমি এখন কোথায় আছো? সকালে বাসাতে এসেছি। তুমি বাড়িতে এসেছো? চলো না আমরা একটু দেখা করি। এখন কিভাবে দেখা করব? কালকে দেখা করব। না, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। তুমি সন্ধ্যায় আমাদের প্রিয় হোটেলে দেখা করো। সত্যি তুমি আসছো? হ্যাঁ গো, রাতে আমরা একসাথে ডিনার করব। আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু। চারু খুশি হয়ে ফোনটা রেখে দিল। আজ তাকে দেখে সবচেয়ে খুশি খুশি লাগছে। ওদিকে সোহান ঘুম থেকে উঠে দেখে বিকাল হয়ে গিয়েছে। তাই অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে মার্কেটে এসে কিছু গোলাপ ফুল নিয়ে বাসায় পৌঁছে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে বিশ্রাম নিতেই আবিরের ফোন আসলো। তারা নাকি আজকে হোটেলে খাবার খাবে, সব বন্ধুরা একসাথে। তাই তাকে সেখানে সবচেয়ে আগে উপস্থিত থাকতে হবে। রাতে ডিনার করার সিদ্ধান্ত নিয়ে সবাই প্রস্তুত থাকলো। সন্ধ্যায় সোহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অন্যদিকে চারু ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে পড়ল। সোহানের প্রিয় কালারের শার্ট পরে সুন্দর করে রেডি হয়ে নিল। ওদিকে চারু অনেকগুলো শাড়ি দেখেও পছন্দ না হয়ে সোহানের দেওয়া রেশমি শাড়িটাই পরল। সোহান রেডি হয়ে আয়নার সামনে থেকে বেরিয়ে পড়ল। তার ইচ্ছে ছিল চারুকে নিয়ে যাওয়া, কিন্তু চারু নিজেই বেরিয়ে পড়ল। ওদিকে চারু শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। আজ শাড়ি পরে চারুকে একদম পরীর মতো লাগছিল, যেটা দেখে চারু নিজেই অবাক হয়ে গেল। সে বাড়িতে বলল সে তার এক বান্ধবীর সাথে একটু মার্কেটে যাবে। চারু তার বিএফকে ফোন দিতেই সে বলল, প্রায় পৌঁছে গেছি, তুমিও বেরিয়ে পড়ো। সোহান গাড়ি নিয়ে রওনা দিল। দুজনের উদ্দেশ্য শহরের সেরা হোটেলে ডিনার করা, কিন্তু কেউ জানতো তারা এই একই জায়গায় রাতে ডিনার করতে যাচ্ছে। চারু একটা রিক্সা ধরে হোটেলের দিকে রওনা দিল। সোহানও তার বন্ধুরা হোটেলে গিয়ে মজা করে রাত 8টার সময় হোটেল থেকে বেরোনোর সিদ্ধান্ত নিল। ওদিকে চারুর বিএফ হোটেলে পৌঁছে সোহানকে না দেখে একটা টেবিলে বসে রইল। ইতিমধ্যেই চারু হোটেলের সামনে এসে রিক্সা থেকে নেমে হোটেলের দিকে রওনা দিল। দুজনের বিপরীত মুখী রওনা হলো। একদম কাছ থেকে দুজন দু দরজা দিয়ে বের হলো, কিন্তু কেউ কাউকে দেখতে পেল না। সোহানের মনের ভিতরটা কেমন যেন করছিল, কিন্তু পরক্ষণেই ভাবলো এত রাতে চারু এখানে আসতে যাবে কেন। সোহান ও তার বন্ধুরা চলে যেতেই চারু ভিতরে চলে গেল। হোটেলে ঢুকতেই একটা নিস্তব্ধতা অনুভব করলো চারু। সবাই যেন খাওয়া বাদ দিয়ে তাকেই দেখছিল। চারু তাকিয়ে দেখে অভি এক সাইডে বসে আছে। অভি চারুকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সেও যেন আজকে চারুকে প্রথম দেখছে। দুজনের মুখেই হাসি ফুটে উঠল। চারু গিয়ে অভির পাশে বসল। ওদিকে সোহান বাসায় এসে ক্লান্ত ছিল, তাই বিছানায় ঢলে পড়ল। ওয়েটার হিসেবে তাদের অর্ডার নিয়ে যেতেই, কেমন আছো চারু? তোমাকে দেখে এখন একদম ঠিক আছি। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে, ইচ্ছে করছে কাছে টেনে নিই। আমিও তোমাকে চাই, তাই আজকেই কিছু একটা করতে হবে। হ্যাঁ, কি করা যায় বলো তো? চারু আমরা সোহানকে মেরে ফেলি। কি, তোমার মাথা খারাপ নাকি? এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু সোহানকে তুমি কিভাবে মারবে? খাবারে বিষ মিশিয়ে? চারু কথাটা শুনে কিছুটা অবাক হলো, তবে কিছুটা খুশিও হলো। তারা ফাইনাল যে তারা সোহানকে মেরে ফেলবে। অভি খাওয়া শেষে চারুর কাছে এগিয়ে গেল, কাছে গিয়ে হাতটা ধরে কাছে টেনে নেয়। ওদিকে সোহানের ঘুম আসছে না। এই একদিনেই কেমন যেন হয়ে গিয়েছে। চারুকে ছাড়া তার ঘুম আসছে না। মোবাইল নিয়ে চারুকে ফোন দিল, কিন্তু বারবার ফোন দিলেও ফোন ধরছে না সে। সোহান বিছানায় গড়াগড়ি দিতে লাগলো। কেন যেন তার অনেক কষ্ট
হচ্ছিল। ওদিকে বারবার ফোন আসছে দেখেও চারু রিসিভ করলো না। অভি তার ঠোঁটে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। বেইমান মেয়ের মতো সে তার স্বামীকে রেখে বিএফের বুকে মাথা দিয়ে চোখ বুজে কিছুক্ষণ ঘুমালো, যেটা তার সোহানের সাথে করা উচিত ছিল। চারু অভির বুকে মাথা রেখে অভিকে মিথ্যা বলল যে সোহান তাকে এখনো স্পর্শ করেনি। অনেকক্ষণ যাবার পর একটু রাত হতেই তারা হোটেল থেকে বের হয়ে আসে। অভি চারুকে ইশারা করলো কিছু একটার। পরক্ষণেই চারু বুঝতে পেরে রাজি হলো না। অভি অনেকবার বলল কিন্তু চারু বলল আগে আমাদের বিয়ে, তারপর সবকিছু। চারু এটা বলে রওনা দিল বাড়িতে। বাড়ি এসে ফ্রেশ হয়ে বিছানার ওপর গিয়ে দেখে শাড়ির ব্যাগটা পড়ে আছে। সেটা দেখে বাইরে ফেলতে গিয়ে দেখে ব্যাগটা এখনো ভারী ভারী লাগছে। তাই ব্যাগে হাত দিতেই দেখে একটা ছোট্ট বাক্স রয়েছে। সেটা বের করে খুলতে আরো অবাক হয়ে গেল। ভিতরে রয়েছে একটা গোল্ডের চেন, যেটা দেখতে অনেক চমৎকার। রেশমির শাড়ি আর এই চেনটা তার গলায় অনেক মানাবে। চারু বুঝতে পারল না সোহান তাকে এটা কেন গিফট দিল। তাই সেটা রেখে বিছানায় ঘুমানোর জন্য মাথা রেখে মোবাইল অন করে দেখে 10 বার সোহানের ফোন এসেছে। তবুও চারু কোনো ফোন না দিয়ে ঘুমিয়ে পড়ল। আর সোহান চারুর ফোনের আশায় সারা রাত জেগে রইল। তবে সোহান কিছু হলেও রেগে যায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ল চারু, কারণ আজ তাকে আবার ফিরে যেতে হবে। সে চাইতো সোহানের কাছে যেতে, কিন্তু তাকে যেতেই হবে। চারু ফ্রেশ হয়ে নিয়ে তার বোনের সাথে বসে গল্প করতে লাগলো। অন্যদিকে সোহান বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। সকালের খাবার খেয়ে সে বেরিয়ে পড়ল। চারুদের বাসায় পৌঁছে মা বাবাকে সালাম দিয়ে সে চারুর রুমে গিয়ে চারুকে জড়িয়ে ধরল। কে কে ছাড়ুন বলছি। সোহান এক চোখ খুলে তাকিয়ে দেখে যে সে চারুর কোমরে হাত রেখেছে, কিন্তু কোমর ফাঁকা। তার মানে সে চেঞ্জ হচ্ছিল। ও সরি, আসলে দেখিনি। পাগল নাকি, এভাবে কেউ জড়িয়ে ধরে? রাতে ফোন ধরছিল না, তাই সহ্য হচ্ছিল না। আপনি কে যে ফোন ধরতে হবে? আর এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি চেঞ্জ হব, তাড়াতাড়ি বের হন। সোহান রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। কিছুক্ষণ চারু ছাদে চলে গেল। গিয়ে দেখে সোহান কেমন যেন তাকিয়ে রয়েছে অন্যদিকে। চারু সোহানের পাশে গিয়ে, আপনাকে বলছি আমাকে যখন তখন ধরবেন না। তারপরও কেন বারবার সেটাই করেন? চারু, তুমি এমন কেন? আমাকে কেন এড়িয়ে যাও? কারণ আমি আপনাকে ভালোবাসি না। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি সিদ্ধান্ত? 3 মাস পরে আমাদের সব বন্ধন শেষ। কিভাবে? 3 মাস পরেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। তখন আমাদের আর কোনো পরিচয় থাকবে না। তবে হ্যাঁ, একটা সুযোগ আছে আপনার। কিরকম? আপনি যদি 3 মাসের ভেতর আমার ভালোবাসাটা জিতে নিতে পারেন, তাহলে আমি আপনাকে মেনে নিব। সেটা তো আমি বাঁচিতে বলে দিয়েছে। আর শুনুন, আজ থেকে আমি আপনাকে বন্ধু ভাবব। আর যদি আমার ভালোবাসাটা জিততে পারেন, তাহলে সারা জীবন স্বামী হিসেবে মেনে নিব। এটা বলেই চারু ছাদ থেকে নেমে চলে গেল। সোহান উদাস মনে ছাদ থেকে নেমে গাড়িতে বসে গাড়ি ছেড়ে দিল। আজকেও গাড়িতে কোনো কথার আওয়াজ নেই, কিন্তু পরক্ষণেই চারুর মুখে কথা শোনা গেল। আপনার পছন্দ কিন্তু অনেক সুন্দর। যেমন? শাড়িটার ওই চেনে কিন্তু আমাকে অনেক মানিয়েছে। হ্যাঁ, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, তবে এভাবে আমার মন পাবেন না। সেটার টাইম এখনো আছে। আচ্ছা চলো, আমরা কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে, কিন্তু হাঁটার সময় হাত ধরবেন না। সোহান আর চারু সারা দিন ঘুরল। বিকালবেলা তারা পার্কের পাশ দিয়ে হাঁটছিল আর গল্প করছিল। সোহান অনেক চেষ্টা করেছে হাত ধরার, কিন্তু ধরতে পারেনি। তাই মন ব্যাকা করে হাঁটতে লাগলো। মন খারাপ আপনার? না। আমি কিন্তু বুঝেছি আপনার মন খারাপ। কেন জানতে পারি? এই যে আশেপাশে সবাইকে দেখে হিংসা হচ্ছে। কেন? তাদের দেখে আপনার হিংসা কেন? দেখো না, সবাই কত কি করছে, আর আমি হেঁটেই যাচ্ছি, তাও আবার এক হাতের ব্যবধান নিয়ে। এজন্যই তো আপনার সাথে কোথাও যেতে মন চায় না, শুধু চাওয়া আর চাওয়া। কেন চাইব না? কারণ আমি আপনাকে মেনে না নিলে আমার থেকে চাওয়া যাবে না। ও, দেখা যাবে। দুজনেই সন্ধ্যায় বাসায় ফিরে আসে। সোহান এসে কিছুক্ষণের জন্য উধাও হয়ে যায়। চারু রুমটা সুন্দর করে সাজিয়ে নেয়। সোহানের বোনের সাথে আড্ডা দিয়ে রাতে ডিনার করার সময় সোহানকে দেখতে পেল। দুজনেই একসাথে ডিনার করে রুমে চলে গেল। সোহান রুমে গিয়ে দেখে বিছানায় একটা বালিশ। কি ব্যাপার, আমার বালিশ কই? ওই যে সোফায়। কেন, আমি বিছানায় ঘুমাবো না? না, আজ থেকে আমরা আলাদা থাকবো। এটা হতেই পারে না। পারলে তুমি কি সোফায় ঘুমাও?
কোনো গল্প দেখছেন যে? মেয়েদের সোফায় ঘুমাতে দেই, ছেলেরা নিজেই ঘুমায়। দেখুন, অন্য সব ছেলেদের মতো আমি না। পারলে নিজে যাও, নইলে বিছানায় জায়গা দাও। দিব না, আপনার প্রতি কোনো বিশ্বাস নাই। মেয়ে বলে কি? ঠিক আছে, দাঁড়াও, ফ্রিজ থেকে একটা মদের বোতল আনি। এই দাঁড়ান দাঁড়ান। কি, কিছু বলবে? ঠিক আছে, বিছানায় ঘুমাবেন, কিন্তু ওটা খাবেন না। সোহান তখন বালিশটা নিয়ে গিয়ে শুয়ে পড়তেই দেখে চারু মাঝখানে একটা খাম্বার মতো কোলবালিশ রেখে দিল। সোহান দেখে অবাক হয়ে গেল, শালার বউ এত ফাজিল কেন? চারু কোলবালিশ রেখে বাল্ব অন করেই শুয়ে পড়ল। কি ব্যাপার, আলো নিভে না কেন? এমনি কোনো সমস্যা? সোহান আর কিছু না বলে পাশ কেটে ঘুমিয়ে গেল। মাঝরাতেই চারিদিকে সব নিশ্চুপ হয়ে রয়েছে। হঠাৎ সোহান কিছু একটার ভর অনুভব করে জেগে গেল। তাকিয়ে দেখে চারু তার বুকের উপর শুয়ে রয়েছে, আর কোলবালিশটা তার পিছনে। হ্যাঁ, তার মানে সোহান নিজেই কোলবালিশ সরিয়ে নিয়েছে। তাড়াতাড়ি করে কোলবালিশ চারুর পিছনে দিতে গিয়ে চারু নড়ে চড়ে উঠল। সোহান চুপ করে রইল। তখন চারু আরো জোরে সোহানকে কোলবালিশ ভেবে জড়িয়ে ধরল। সোহান চুপ করে চারুর মায়াবী মুখটা দেখছিল। ঘুমন্ত অবস্থায় চারুকে একদম অন্য রকম লাগছিল। সোহান চারুর পা তার গায়ের উপর থেকে সরিয়ে নামিয়ে দিল। হালকা করে চারুর হাতটা চেপে ধরতেই চারু নড়ে উঠল। হাতটা ধরে চারুর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সকালবেলা চারুর ঘুম ভাঙতেই চিৎকার দিয়ে উঠল। চিৎকার শুনে সোহান জেগে গেল। চারু সোহানের বুকের উপর থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ল। সোহান বিছানা থেকে উঠতেই, জানতাম আপনি এটাই করবেন। আমি কিছু করিনি, তুমি নিজে আমার উপর চলে এসেছ। জি না, আপনি কোলবালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরেছেন। তাহলে দেখুন তো, কোলবালিশটা কার পেছনে? চারু বিছানায় তাকিয়ে দেখে কোলবালিশটা তার পিছনেই রয়েছে। অবাক হয়ে ভাবতে লাগলো সে কখন কোলবালিশ সরালো। সে সোহানের দিকে একটু নাকি কান্নার ভাবে তাকালো। সোহান সেটা দেখে হেসে দিল, আর চারু রাগে খড়খড় করতে করতে চলে গেল। এভাবে তাদের অনেক দিন পার হয়ে গেল গল্প করা আর ঘুরে বেড়ানো দিয়ে। আর প্রতিদিন নয় জড়িয়ে ধরে নয়তো গায়ের উপর থাকতো। কিন্তু চারু বুঝতে পারতো না এটা কিভাবে হতো। আর সকালবেলা এটা দেখে চারু রেগে গিয়ে ছটফট করত। আর যেটা দেখে সোহান শুধু হাসত। প্রতিদিনের মতোই সোহান তার অফিসে বেরিয়ে যেত, আর চারু অফিস সাথে কথা বলতো। তবে চারু সুযোগ পাচ্ছিল না সোহানকে শায়েস্তা করার। তাছাড়া চারু ধীরে ধীরে সোহানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল, যেটা চারু নিজেও বুঝতে পারছিল। প্রতিদিন বেড়াতে যাওয়া, একসাথে থাকা আর গল্প করাটা যেন চারুকে পাল্টে দিচ্ছিল। তবে অভিকে চারু একটু বেশিই ভালোবাসত, তাই সে অভির কথাই ভেবে যেত, আর প্রতিদিন আড়ালে কথা বলে যেত। প্রতিদিনের মতোই আজকেও চারু তার বিএফের সাথে কথা বলল অনেকক্ষণ, কিন্তু আজকে সে একটু রোমান্টিকের কথা বলল। কথা বলে দেখে ঘড়িতে 11টা বেজে গেছে, কিন্তু সোহান এখনো বাসায় ফেরেনি। এত রাত সোহান কখনো দেরি করে না, সেটা ভেবেই চারু কিছুটা চিন্তিত ছিল। হঠাৎ ভাবতেই কে যেন রুমের কড়া নাড়ল। চারু গিয়ে দেখে সোহান। দরজা খুলে দিতেই সোহান মাতালের মতো বিছানায় বসে পড়ল। চারু বুঝতে পারল সোহান নেশা করেছে। সাথে ভয় পেয়ে গেল না জানি আবার কি হয়। চারু গিয়ে সোহানকে জিজ্ঞেস করতে লাগলো। সোহান মাতাল অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে লাগলো, কিন্তু চারুর আওয়াজ তার নেশা আরো বাড়িয়ে দিচ্ছিল। সে চারুকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানায় শুয়ে পড়ল। চারু অবাক হলো, কিন্তু কিছুটা ভয় থেকেও বাঁচল। এটা ভেবে আয়নার সামনে শাড়িটা ঠিক করতে লাগলো। হঠাৎ চারুর শাড়িটা গা থেকে পড়ে যায়, আর সোহানের চোখে পড়ে যায় চারুর কোমর। চারু সোহানকে ঘুমন্ত ভেবে কোমরে হাত দিয়ে নাড়তেই সোহান চোখ বুজে ফেলল। সোহান নিজেকে কোনো রকমেই কন্ট্রোল করতে পারছিল না। একদিকে চারুর প্রতি প্রচন্ড রাগ, তার উপর নেশা অবস্থায় রয়েছে। তবে সেটা কেন, পরে জেনে নেওয়া যাবে। চারু শাড়িটা ঠিক করে ঠোঁটে হালকা লিপস্টিক নিতে লাগলো। সোহান বিছানা থেকে উঠে চারুর পিছন থেকে শাড়ির ভিতর হাত দিয়ে কোমরটা চেপে ধরল। চারু আচমকা টের তাকিয়ে দেখে সোহান। সে বুঝতে পেরে সোহানকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। সোহান তাকে বিছানায় ফেলে দিয়ে জড়িয়ে ধরল। লিপস্টিকওয়ালা ঠোঁটটা তার ঠোঁট দিয়ে আলতো করে চেপে ধরল। চারুর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। শাড়িটা টান দিয়ে খুলে কোমরে মুখ লাগিয়ে সোজা বুকের ভিতর নিয়ে নিল। জোর করে ধরে আবার ঠোঁট কামড়ে ধরে বারবার কামড়াতেই থাকলো। চারু সোহানকে ছাড়াতে
না পেরে ওভাবেই চুপ করে চোখের পানি ফেলতে লাগলো। সোহান চারুকে তার বুকের উপর শক্ত করে ধরে চারুর উপর অত্যাচার শুরু করে দিল, যেটা চারু চুপ করে সহ্য করে নিচ্ছিল। তার কিছু করার নেই, তার তৈরি স্বামীকে আনন্দ দেবার জন্য। অনেকক্ষণ পর সোহান চারুর উপর পড়ে গেল, শুধু ঘুমানোর আগে বলতে লাগলো, চারু শুধু আমার, চারু শুধু আমার, কেউ চারুকে নিতে পারবে না। ঘুমিয়ে পড়ল চারু। সোহানকে বালিশের উপর মাথা রেখে ঘুম পাড়িয়ে দেয়। চারু কোনো রকমে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তার ইচ্ছে করে পালিয়ে যেতে, কিন্তু বুঝতে পারে না কেন যেন এখান থেকে যেতেও পারে না। সোহানকে তার পছন্দ না হলেও স্বামী হিসেবে ছাড়তেও পারে না। সকালবেলা সোহান ঘুম থেকে উঠে দেখে পাশে চারু নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। বাইরে গিয়ে দেখে চারু রান্নাঘরে। সোহান রুমে এসে বসতেই চারু সোহানের জন্য 1 কাপ কফি নিয়ে হাজির হলো। কফিটা রেখে চলে যাবার সময় সোহান চারুর হাতটা চেপে ধরল। চারু তার দিকে তাকাতেই চারু বলল, রাতের ব্যবহারের জন্য দুঃখিত, নেশা করার ফলে হুঁশ ছিল না। ঠিক আছে, সব স্বামীরাই তো তার বউকে আদর করবে, এটা তো তাদের হক। এটা বলে চারু চলে গেল। তবে সোহান বুঝতে পারল না আজ এত আদর কেন। তাই তাড়াতাড়ি করে সে তার সিক্রেট রুমে চলে যায়। সকালের খাবার রেডি, সবাই একসাথে খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে চারুর হাতে খাবারের প্লেট, আর সেটা তাদের রুমের দিকেই আসছে। আজ চারু নিজের হাতে রান্না করে সোহানের জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ জানতেই পারল না এটার আসল কাহিনীটা কি। চারু খাবার নিয়ে রুমে গিয়ে সোহানকে ডাকতে থাকলো। কিছুক্ষণ পর সোহান রুমে এলো। এই যে, কোথায় গিয়েছিলেন? কিছু না, এই একটু ছাদে গিয়েছিলাম। এই যে, নিন খাবার খান। কিন্তু আমি তো নিচে সবার সাথে নাস্তা করি। আজকে না হয় একসাথে আমরা এখানেই নাস্তা করি। এটা বলেই চারু নরম সুরে সোহানের সাথে কথা বলতে লাগলো। সোহানের কাছে গিয়ে হাসি মুখে তার হাত ধরে নিয়ে খাবারের সামনে বসে পড়ল, কিন্তু সোহানকে কোনো চিন্তা করতে দেখা যাচ্ছে না। চারু খাবার প্লেটটা সোহানের সামনে এগিয়ে দিল আর খাওয়ার জন্য অনুরোধ করলো। সোহান প্লেটটা এগিয়ে নিল। চারুকে দেখে মনে হচ্ছিল সে যেন কিসের অপেক্ষা করছিল। দেখে মনে হচ্ছিল তার জীবন গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যাচ্ছে সে। খাবারটা আজকে চারু নিজে রান্না করে এনেছে। চারু সোহানকে বারবার খাওয়ার জন্য অনুরোধ করছে, আর সোহান খাওয়ার জন্য অগ্রসর হচ্ছে, কিন্তু একবারও ভাবলো না যে কেন আজ চারু নিচে খাবার রান্না করলো, কেন আজ চারু রাতের অত্যাচারের কথা ভুলে গিয়ে তার প্রতি এত নরম হয়ে আছে, কেন আজ সে এত খুশি মেজাজে আছে। সোহান খাবারটা মুখে দিয়েই বলল, চারু, খাবারটা অনেক মজা হয়েছে। নিজের হাতে বানিয়েছি। শোনো চারু, ধরো এখন থেকে আমাদের সম্পর্ক শেষ, তাহলে তখন কি করবে? এসব কি বলছো? এটা কখনোই হবে না। চারু, আমি না থাকলে তুমি তোমার খেয়াল রাখবে ঠিক মতো, আর কারো কথায় কোথাও যাবে না। এমন কথা বলছো কেন? আজকে একটু বলতে দাও না, যদি আর না বলতে পারি। হেছে আমার পরি, আমি যদি না থাকি তাহলে তুমি তোমার সে প্রেমিককে বিয়ে করে নিও। আজ কি হলো তোমার? জানো, তোমায় কষ্ট দিতে আমার একদম ভালো লাগে না, তাই ভাবছি তোমাকে আর কষ্ট দিব না। আমাদের মধ্যে যেদিন একজন থাকবে না, তখন আর বেদনায় কেউ কাঁদবে না। তোমার চোখে জল কেন? আজ তোমার হাতে প্রথমবার খেলাম, তাই চোখে জল চলে এসেছে। চারু, তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাতে দেবে? চারু আর কিছুই বলতে পারল না। মাথা নিচু করে বিছানায় বসে সোহানকে তার কোলে মাথা রেখে শুইয়ে দিল। চারু, হাতটা একটু ধরবে? ঠিক আছে, ধরেছি। আজকে না আমার খুব আনন্দ হচ্ছে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কালকেই পেয়ে যাবে। ঠিক আছে, তুমি এখন ঘুমাও। হ্যাঁ, না চাইলেও তো ঘুমাতে হবে, কিন্তু তোমাকে ছেড়ে ঘুমাতে মন চাইছে না, তাই তোমার কোলে না হয় শেষ ঘুমটা ঘুমিয়ে নেই। আর হ্যাঁ শোনো, কালকে তোমাকে আরো কিছু দেব, কিন্তু সেটা বলবো না, যেটা পেয়ে তুমি খুশি হবে হয়তো, কারণ আমার ভালোবাসাটা তো আমার ভিতর নেই। সোহান আরো কিছু বলতে গিয়েও বলল না, শুধু চোখের জল ফেলছিল আর নিজের ভালোবাসার কাছে হেরে যাওয়াটা দেখছিল। ধীরে ধীরে সোহান চারুর কোলে ঘুমিয়ে পড়ে। চারুর ব্যবহার কেমন যেন পাল্টে যেতে থাকলো। নিজের ভুলটা পুরোপুরি বুঝে নিয়েছে, কিন্তু তার আর কিছুই করার নেই। সে যদি এখন সোহানকে বাঁচাতে যায়, তাহলে সোহান বেঁচে গেলে তাকে হয়তো সোহান মেরে দিবে। এই ভয়ে সে মুখ বুজে রইল। চুপিসারে সোহানকে বিছানায় রেখে অফিকে
চারুকে ফোনে সব বলে দিয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল চারু। সোহান নীরবে ঘুমিয়ে যাচ্ছে। রাত পেরিয়ে মাঝরাত হয়ে গিয়েছে। ধীরে ধীরে সোহানের মুখ দিয়ে লালা বের হতে শুরু করলো। আর সোহানের ছটফট করাটা বেড়ে গেল। তবুও বুঝেও চুপ করে বিছানায় পড়ে থাকলো। কিন্তু চারু চাপার সময় দরজা ভুল করে খুলে রেখে চলে যায়। আর বাড়ির কাজের লোক হঠাৎ এটা দেখে কি যেন মনে করে রুমের দিকেই এগোতে থাকে। রুমের পাশে এসে বাবু বলে ডাক দেবার মুহূর্তে এমন অবস্থা দেখে চিৎকার দিয়ে ওঠে। সারা বাড়ির সবাই জেগে যায়। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে সোহানকে নিয়ে হাসপাতালে রওনা হয়। আর চৌধুরী বাড়িতে কান্নার রোল পড়ে যায়। ওদিকে চারু তার বাড়িতে গিয়ে আর এগোতে পারছিল না। তার পা যেন আর যেতে চাইছিল না। বিছানায় বসে আয়নার সামনে বসে তাকিয়ে দেখে তার চোখে পানি। তার মনটা কেমন যেন হাহাকার করছিল। কেমন যেন তার সোহানের প্রতি খুব মায়া হতে লাগলো। হাসপাতালে সোহানকে তাড়াতাড়ি গিয়ে অপারেশন রুমে ঢুকিয়ে দেয়। ডক্টররা এই মুহূর্তে কিছু বলতে পারছিল না। পুরো শহর এই খবর শুনে অবাক হয়ে যায়। তাকে দেখার জন্য হাসপাতালে ভিড় জমে যায়। ওদিকে চৌধুরী বাড়ি থেকে চারুর কাছে ফোন আসতে লাগলো। চারু ফোন ধরে এমনভাবে বলতে লাগলো যেন সে এটা প্রথম শুনছে। অভিনয় করে সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে হাসপাতালে। হাসপাতালে গিয়ে সোহানের মায়ের পাশে বসে মাথা নিচু করে রইল। পরে সবাই চারুকে বাড়িতে পাঠিয়ে দিল রাতে। অন্যদিকে অফিস সাথে পরের দিন পালানো ঠিক করে নিয়েছে। চারু বাড়িতে এসে তাদের রুমে গেল। সে মনে মনে সোহানকে বলল, আমাকে মাফ করে দিও সোহান। তারপর সবকিছু গুছিয়ে নিয়ে নিতে লাগলো। তার প্ল্যান সকাল হলেই পালানো। খুঁজতে খুঁজতে হঠাৎ পায়ে যেন কিছু একটা বাঁধলো। তাই সে তাকিয়ে দেখে বিছানার তলে একটা বাক্স। চারুর মনে পড়ল এটা সেই বাক্স যেটা সে ছাদ থেকে সোহানকে রাখতে দেখেছিল। সে বাক্সটা বের করে দেখে পুরাতন হয়ে গিয়েছে সেটা। চারু ধীরে ধীরে বাক্সটায় হাত দিল। টপ করে খুলতেই অবাক হয়ে যায়। সেটার ভিতর আর কিছু না, শুধু চারুর বিভিন্ন জিনিসপত্র যেটা সোহান খুব যত্নে রেখে দিয়েছিল। অনেকক্ষণ সেটার দিকে তাকিয়ে থেকে চারুর টনক নড়ল। কি যেন ভেবে তাড়াতাড়ি সোহানের সিক্রেট রুমের দিকে দৌড় দিল। রুমে গিয়ে দেখে সবকিছু ছড়ানো ছিটানো রয়েছে, যেটাতে চারুর ছবিতে ভর্তি। শুধু কিছু ইলেকট্রনিক্স জিনিস রয়েছে। চারু গিয়ে সোহানের কম্পিউটারটা অন করলো। তাকিয়ে দেখে কয়েকটা ফাইল এখনো সামনে রয়েছে। একটা ফাইলে চাপ দিতেই তাকিয়ে দেখে এই বাড়ির সবগুলো রুমের দৃশ্য মনিটরের পর্দায় চলে এসেছে। তাদের নিচের রুমের দৃশ্যও চলে এসেছে। আর সবকিছু উজ্জ্বল দেখাচ্ছে। চারু এটা দেখে কিছুটা পিছিয়ে গেল। তার মানে সোহান তাকে সবসময় ফলো করে। কিন্তু ক্যামেরাটা কোথায় লাগানো? তাড়াতাড়ি গিয়ে রুমের সব জায়গা খুঁজলো, কিন্তু ক্যামেরা পেল না। হঠাৎ তার রুমের বাল্বের দিকে নজর গেল। তাড়াতাড়ি করে বাল্ব খুলেই দেখে বাল্বের সাথে সিসি ক্যামেরা ফিট করা। তার মানে যখন সে রান্নাঘরে বিষ মেশাতো তখন সেটা সোহান দেখত, যার কারণে সে বাহানা ধরে খেত না। এটা ভেবেই চারুর শরীর শিউরে ওঠে। আবার গিয়ে মনিটরের আরেকটা ফাইল ওপেন করতেই দেখে কিছু রেকর্ড রয়েছে। একটা চালু করতেই কণ্ঠটা তার খুব চেনা চেনা লাগলো। হঠাৎ সে চুপ হয়ে গেল, কারণ কণ্ঠটা তারই ছিল। আর তার অফিস সাথে যত কথা হয়েছিল সবই সোহানের কাছে রয়েছে। ধীরে ধীরে সবকিছু দেখে নেয়, এমনকি সোহান কিভাবে রাতে ছটফট করে কাটিয়েছিল সেটার ভিডিও দেখল। সবকিছু দেখে বিছানায় বসে পড়ে। তার শরীর ঘেমে ভিজে গিয়েছে। সে কি করবে বুঝতে পারছিল না। সোহান তার এত কিছু জেনেও কেন তাকে ছেড়ে যায়নি? কেন বারবার তার কাছে থাকার চেষ্টা করত? চারু কেমন যেন বাক্যহীন হয়ে গিয়েছিল। তার মানে সোহান কাল জেনে শুনেই খাবারটা খেয়েছিল। সে এখন বুঝতে পারছিল কেন সোহান তার উপর মাঝে মাঝে অত্যাচার করত। সে যেদিন অফিস সাথে প্রেম আলাপ করত সেদিন সোহান সেটা সহ্য করতে পারত না। তাই নেশা করে চারুর উপর তার প্রতিশোধ নিত। কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসি কথাটা বলেই ঘুমতো। চারুর তখন সোহানের সাথে বেরোনো, রাগারাগি, হাত ধরে হাঁটা আর একসাথে গল্প করাটা খুব মন পড়ছিল। যে ছেলে বিষ খাওয়ার আগেই এমনভাবে ভালোবাসতে পারে তাকে তার কষ্ট দেওয়াটা ঠিক হয়নি। চারুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু কেন পড়ছিল সেটা সে নিজেও বুঝতে পারছিল না। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে উকিল বাবুর ফোন। চারু ফোন কানে নিয়ে চুপ করে রইল। চারু, তুমি দুপুরে চলে এসো, তোমার ডিভোর্স পেপার রেডি। সোহান নিজে এটা করেছে, তাই এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে। তবে শোনো, আমার মনে হয়
তোমার এটা করা উচিত হয়নি। সোহানকে হাসি মুখে দেখলেও ওর চোখে আমি ঠিকই জল দেখেছিলাম। হাত থেকে ফোনটা পড়ে গেল চারুর। নিজেকে আজ চারুর অপরাধী মনে হচ্ছিল। এই সেই মেয়ে যে কিনা এভাবে এড়িয়ে চলেছে সোহানকে ছেড়ে। এই সেই মেয়ে যে বিবাহিত হয়ে তার স্বামীকে ধোঁকা দিয়েছে। এই কি সেই মেয়ে যার ভালোবাসা পাবার জন্য নিজের জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজকে চারু হাড়ে হাড়ে বুঝতে পারছিল সোহানকে হারানোর বেদনাটা। চারুর চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু সে কাঁদতে পারছিল না। তার মাথাটা ঘুরছিল, ইচ্ছে করছিল সোহানকে গিয়ে আপন করে নিই, কিন্তু সে হয়তো জানে না তার জীবনে কি লেখা আছে। ডাক্তার অপারেশন রুম থেকে মুখ নিচু করে বের হলো। সবাই ডাক্তারের এমন কারণ দেখে ডক্টরকে ঘিরে ধরলো। আর যেটা শুনলো সেটার জন্য তারা একদম প্রস্তুত ছিল না। ডাক্তারের কথাটা ছিল সোহানকে বাঁচানো সম্ভব হয়েছে, কিন্তু তার মাথায় বড় একটা আঘাত আর বিষের মিশ্রণে পুরো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। হয়তো ও পাগলও হয়ে যেতে পারে। চারু ওভাবেই হাসপাতালের দিকে দৌড় দিল, কিন্তু এখন আর দৌড়ে লাভ কি? যা হবার তা তো হয়েই গিয়েছে। যেতে যেতে চারুর পা কেটে গেল, কিন্তু তবুও চারু থামছিল না। হাসপাতালে গিয়ে তার হার্টবিটটা বেড়ে গেল। অতিরিক্ত দৌড়ানোর কারণে ওভাবে হাসপাতালে পড়ে গেল। ডাক্তার এসে তাড়াতাড়ি তাকে নিয়ে গেল 2 মাস পর। এই এই কোথায় যাও? এদিকে এসো বলছি। না না, আমি খাবো না, আমি এখন খেলবো। আগে খেয়ে নাও, তারপরে খেলবো। চারু হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। সোহান লাফাতে লাফাতে এসে চারুর পাশে বসলো। হ্যাঁ, ডাক্তারের কথাটা ঠিকই ছিল। আজ সোহান পাগল হয়ে গিয়েছে। তবে একটা জিনিস এখনো ভুলতে পারেনি, আর সেটা হলো চারুকে। এখনো সে চারুকে ছাড়া খাবে না, ঘুমাবে না, সব সময় তার সাথেই থাকবে। খাবার শেষে সোহান চারুর কোলে মাথা রেখে পুতুল নাচছিল, আর চারু চোখ দিয়ে ঝরঝর করে জল ফেলছিল। সে আজ সোহানের কাছে হেরে গিয়েছে, তবে সে ভালোবাসাটা কি সেটা বুঝে নিয়েছে। সে সোহানকে আর হারাতে চায় না। বিকেল বেলায় ঠিক আগের মতোই চারুর কোলে মাথা রেখে পাগলামি করছে সোহান, আর চারু তার মাথাটা নেড়ে দিচ্ছে। চারু চোখ দিয়ে ভালোবাসার অশ্রু ফেলছে। সেদিন আর আজকের পার্থক্য হলো ভালোবাসা। চারু সোহানের বুকে মাথা রেখে বলল, তোমাকে আর কখনোই ছেড়ে যাব না, কারণ তুমিই আমার পৃথিবী। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।